আমরা তিনজনেই চমকে উঠলাম কথাটা শুনে। বেচারি গ্রেগসনের তো চেয়ার থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা হলো। বিস্ফোরিত চোখে হোমসের মুখের দিকে তাকালাম। ললাট কুঞ্চিত, ভুরু বেঁকে নেমে এসেছে চোখের উপর। ধীরে ধীরে বলল, স্ট্যাঞ্জারসনও গেল? জড়িত স্বরে গ্রেগসন বলল, খবরটা পাকা তো? ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গিয়ে লাশটা আমিই প্রথম দেখি। হোমসের আগ্রহে তারপর ঘটনার বিবরণ দিল লেস্ট্রেড। বলল, হত্যার ব্যাপারে স্ট্যাঞ্জারসনের হাত আছে বলেই গোড়ায় আমার মনে হয়েছিল। এখন পরিস্থিতি যা দাঁড়ালো তাতে বুঝতে পারছি ধারণাটা ভুল ছিল, কিন্তু লোকটার হদিস বার করবার জন্য উঠে পড়ে লেগেছিলাম। রাত 2টোর সময় ড্রেভারের লাশ পাওয়া গিয়েছিল ব্রিক্সটন রোডে। দুজনকে স্টেশনে দেখা গিয়েছিল রাত 8:30টায়। মাঝের কয়েক ঘন্টার সময় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সেক্রেটারি কোথায় ছিল, কি করছিল জানতে হবে আমাকে। লিভারপুলে টেলিগ্রাম পাঠিয়ে পলাতকের দৈহিক বিবরণ জানিয়ে দিলাম। বলে দিলাম আমেরিকাগামী জাহাজগুলোতে নজর রাখতে। অনুমান করেছিলাম ড্রেভারের সঙ্গ ছাড়া হবার পর স্টেশনের কাছাকাছি কোথাও সে রাত কাটিয়েছে। সকাল হলেই গাড়ি ধরে পালাবে। অস্টেনের কাছাকাছি হোটেল আর থাকবার জায়গাগুলোতে খুঁজতে লাগলাম তন্ন তন্ন করে। আজ সকাল 8টায় গেলাম লিটল জর্জ স্ট্রিটের হ্যালিডেজ প্রাইভেট হোটেলে। খবর নিতেই শুনলাম স্ট্যাঞ্জারসন 2 দিন ধরে এক ভদ্রলোকের পথ চেয়ে বসে আছেন। জুতো পরিষ্কার করে যে ছোকরা, সেই আমাকে নিয়ে উঠল 3 তলায়। আঙ্গুল তুলে ঘরটা দেখিয়ে নামতে যাচ্ছে। দরজার দিকে তাকিয়ে আমি শিউরে চিৎকার করে উঠলাম। দরজার তলা দিয়ে রক্তের সরু ধারা বেরিয়ে এসে করিডোরের অপর দিকে জমা হয়েছে। আমার চিৎকার শুনে ছুটে এলো ছোকরা। দৃশ্য দেখে ভয় ভিমড়ি খাবার জোগাড়। ঘরের ভেতর থেকে দরজায় চাবি দেয়া ছিল। দুজনে মিলে কাঁধের চাপ দিয়ে তালা ভেঙে ফেললাম। দেখলাম খোলা জানালার পাশে তালগোল পাকিয়ে পড়ে আছে একটা মূর্তি। মৃত্যু অনেকক্ষণ আগেই হয়েছে, হাত পা ঠান্ডা, আড়ষ্ট। চিৎ করে শোয়ানোর পর ছোকরা চাকরটা মিস্টার স্ট্যাঞ্জারসনকে চিনতে পারল। মৃতদেহের বুকের বাঁ দিকে ছুরির আঘাতের গভীর ক্ষত। আর একটা জিনিস পেলাম গায়ের উপরে। মিস্টার হোমস, কল্পনা করতে পারেন কি লেখা ছিল মৃতের গায়ের উপর? সেই র্যাচি শব্দটা, বলল হোমস। ঠিক ধরেছেন। ম্লান হেসে শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টিতে তাকালো লেস্ট্রেড। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলো। রহস্যময় এই অজ্ঞাত গুপ্তঘাতক গোটা ব্যাপারটাকেই তালগোল পাকিয়ে দিল। তক্ষুনি তদন্তে নেমে পড়লাম। হোটেলটার পেছনে অনেকগুলো আস্তাবল, খোলা উঠোনের চারদিকে সারবন্দি। এই উঠোন থেকে একটা সরু গলি বেরিয়েছে। একটা মই থাকে সেখানে। সকালে গয়লাদের ছেলে গোয়ালের দিকে যাবার সময় দেখতে পায় মইটা লাগানো রয়েছে 3 তলার একটা খোলা জানালার সামনে। একটা লোক নেমে আসছে মই বেয়ে, ধীর স্থিরভাবে। ছেলেটা ভাবল ছুতোর মিস্ত্রি, হোটেলের কাজ করতে এসেছে বুঝি। এক পলক তাকিয়ে সে নিজের কাজে চলে যায়। ওই পলকের দৃষ্টিতে যতটা দেখেছে তা হলো লোকটা মাথায় ঢ্যাঙ্গা, মুখ লাল, গায়ে লম্বা বাদামি কোট। ঘরের জলপাত্রে রক্তগোলা জল পেয়েছি। খুন করে হাত ধুয়েছিল। বিছানার চাদরও ছুরি রক্ত মুছেছে। খুন করার পরে গুপ্তঘাতক অনেকক্ষণ ঘরে ছিল। লেস্ট্রেডের বিবরণ শুনে আশ্চর্য হলাম। হত্যাকারীর চেহারা হোমসের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু বিবরণ শুনে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না হোমসের মুখে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, খুনের সূত্র হিসাবে কাজে লাগতে পারে এমন কিছু পেয়েছো ঘরে? তেমন গুরুত্বপূর্ণ কিছুই নয়। পকেটে টাকা কড়ি যেমনকার তেমনই ছিল। ঘটনাটা ডাকাতির নয়, এটুকু বলা যাচ্ছে। মিস্টার ড্রেভারের মানিব্যাগ পাওয়া গেছে স্ট্যাঞ্জারসনের পকেটে। ব্যাপারটা অস্বাভাবিক নয়। মালিকের খরচপত্র সেক্রেটারিই করত। পাশের চেয়ারে তামাক খাওয়ার পাইপটা পড়েছিল। টেবিলে 1 গ্লাস জল ছিল। আর জানালার গোবরাটে একটা ছোট্ট কৌটোয় গোটা 2 বড়ি। আমাদের সকলকে চমকে দিয়ে সোল্লাসের চিৎকার করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল হোমস। কেল্লা ফতে! শেষ যোগসূত্রটা হাতে এসে গেল। লেস্ট্রেড, বড়িগুলোয় হাত দিয়েছিলে? যে কটা জিনিস পেয়েছি থানায় জমা দেওয়ার জন্য সঙ্গে নিয়ে এসেছি। বড়ির কৌটোটাও আছে, কিন্তু এর কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। হোমস হাত বাড়িয়ে কৌটোটা নিয়ে আমার দিকে এগিয়ে দিল। ডাক্তার, তুমি কি বলো? সাধারণ বড়ি বলে মনে হচ্ছে? একটা কাজ করো, ল্যান্ডলেডির যন্ত্রণাকাতর টেরিয়ার কুকুরটাকে উপরে নিয়ে এসো। কুকুরটার যন্ত্রণা শেষ করবার কথা তো ল্যান্ডলেডি গতকালই বলছিলেন। প্রাণীটার কষ্ট নাকি আর দেখতে পারছেন না। নিচে গিয়ে মুমূর্ষু কুকুরটাকে নিয়ে এলাম। ঘরের মেঝে কম্বলের বিছানা পেতে শুইয়ে দিলাম। কুকুরটা তখন ধুঁকছে, চোখ ঘোলাটে হয়ে এসেছে। হোমস বলল, কেসটায় আর কোনো জট নেই। মূল ঘটনাগুলো সবই আমার জানা হয়ে গেছে। স্টেশনে দুজনের ছাড়াছাড়ি হবার পর স্ট্যাঞ্জারসনের মৃত্যু পর্যন্ত যা যা ঘটেছিল সবই আমি জানি। প্রমাণ সহতা দেখাচ্ছি, দেখো।
এই দুটো বড়ি থেকে একটার অর্ধেক আমি খাওয়াচ্ছি, প্রতিক্রিয়া চোখের সামনেই দেখতে পাবে। কাগজ কাটা ছুরি দিয়ে একটা বড়িকে 2 টুকরো করে হোমস অর্ধেকটা কৌটোয় রেখে দিল, বাকি অর্ধেকটা একটা মদের গ্লাসে নিয়ে 1 চামচ জল ঢালল। বড়িটা নিমেষে গুলে গেল। এবারে খানিকটা দুধ মিশিয়ে একটা প্লেটে ঢেলে কুকুরটার সামনে ধরা হলো। সঙ্গে সঙ্গে চেটে পুটে খেয়ে নিল সেটা। বিনা কারণে হোমস কিছু করবার পাত্র নয়, আমরা সকলেই তা জানি। একটা কিছু নিশ্চিত ঘটবে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রইলাম সবাই টেরিয়ারের দিকে। হোমস ঘড়ি ধরে অপেক্ষা করে রইল। এক এক করে বেশ কয়েক মিনিট কেটে গেল, কিন্তু মৃত্যুপথযাত্রী টেরিয়ারের মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখা গেল না। যেমন ছিল তেমনই পড়ে রইল। হোমস অসহিষ্ণু হয়ে উঠেছে নিজেই। কখনো ঠোঁট কামড়াচ্ছে, কখনো টেবিলে আঙ্গুল চালিয়ে বাদ্য বাজাচ্ছে। গোয়েন্দা যুগলের মুখেও ফুটে উঠল বিদ্রূপের হাসির রেখা। এ কি করে সম্ভব? ড্রেবারের মৃত্যু হয়েছে যে বড়িতে, হুবহু সেই বড়ি পাওয়া গেছে স্ট্যানজারসনের ঘরে। একই বড়ি, আমার সিদ্ধান্ত তাই ছিল। এত পরিশ্রমের সিদ্ধান্ত তো ভুল হতে পারে না। কিন্তু এ বড়ি দেখছি নির্বিষ। এ কি করে সম্ভব? কুকুরটা দিব্যি বেঁচে আছে। এর কি মানে হতে পারে? দাঁড়াও দাঁড়াও, পেয়েছি। বলতে বলতে হোমস উঠে কৌটো থেকে আস্ত বড়িটা নিল। তারপর আগের মতো 2 টুকরো করে 1 টুকরো দুধ আর জলের সঙ্গে গুলে টেরিয়ারের সামনে প্লেটে ঢেলে দিল। কুকুরটা জিভ বাড়িয়ে তরল পদার্থে লাগাতে না লাগাতেই একটা হেঁচকি তুলল। তারপর চক্ষের নিমিষে সমস্ত শরীর কাঁপিয়ে দুমড়ে মুচড়ে স্তব্ধ হয়ে গেল। হোমস গভীর নিঃশ্বাস ফেলে চেয়ারে গিয়ে বসল। বলল, কৌটোয় 2 রকম বড়ি রাখা ছিল, একটা অত্যন্ত মারাত্মক বিষ আর একটা নির্বিষ। ব্যাপারটা যে এমন হতে পারে আগে অনুমান করা উচিত ছিল আমার। হোমসের অনুমান যে অভ্রান্ত, চোখের উপরেই তা দেখতে পেলাম। ধীরে ধীরে আমার কাছেও পরিষ্কার হতে লাগলো ব্যাপারটা। হোমস তখনও বলে চলেছে, মূল সূত্রটা গোড়াতেই হাতে এসেছিল, কিন্তু সেটার গুরুত্ব উপলব্ধি করতে পারিনি। পরপর যা ঘটেছে সবই আমার সেই সূত্রের সঙ্গে সঙ্গতি রক্ষা করে ঘটেছে। গ্রেগসন সহসা অত্যন্ত অসহিষ্ণুভাবে বলে উঠল, মিস্টার হোমস, স্বীকার করছি আপনার কাজের ধারা সবসময় একটু অন্যরকম, কিন্তু এখন দরকার খুনিকে গ্রেফতার করা। চারপেন্টিয়ার মনে হচ্ছে দ্বিতীয় খুনের সঙ্গে সম্পর্কহীন, তাকে গ্রেফতার করাটাও মনে হচ্ছে ভুল হয়েছে। স্ট্যানজারসনের পেছনে ধাওয়া করে লেস্টেডও ভুলই করেছে। আপনি মাঝে মাঝে এমনভাবে কথা বলছেন যে মনে হচ্ছে আমাদের চাইতে খবর অনেক বেশি রাখেন, কিন্তু পরিষ্কার করে কিছু বলছেন না। এবারে বোধহয় সময় হয়েছে। আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, এই কেসের কতদূর আপনি জেনেছেন? খুন যে করেছে তার নাম বলতে পারেন? সঙ্গে সঙ্গে লেস্টেড বলে উঠল, স্যার, আমি একই কথা বলতে চেয়েছিলাম। আমরা দুজনে আসামি ধরবার চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হয়েছি। বারবার আপনার মুখে শুনেছি এই কেসের মূল ব্যাপার আপনার জানা, সাক্ষ্য প্রমাণও কবজায় নিয়ে এসেছেন, কিন্তু কিছুই বলছেন না। আমারও মনে হয় খুনি যতক্ষণ বাইরে থাকবে নতুন খুন খারাপের সম্ভাবনাও ততক্ষণ থেকে যাবে, বললাম আমিও। অমন চাপের মুখে পড়ে হোমস যেন দ্বিধান্বিত হয়ে পড়ল। গভীর চিন্তার ছাপও ফুটে উঠল তার মুখে। ঘরময় পায়চারি করতে লাগলো অস্থিরভাবে। একসময় দাঁড়িয়ে পড়ে বলল, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো, খুন আর হবে না। গুপ্তঘাতকের নাম জানি কিনা জিজ্ঞেস করেছিলে? তার উত্তরে বলছি, হ্যাঁ জানি, কিন্তু সেটা বড় কথা নয়। তাকে গ্রেফতার করাটাই প্রধান সমস্যা। যদিও নিজেই আমি এই সমস্যার মোকাবেলা করবার ব্যবস্থা করেছি, তাকে সন্দেহ করা হয়েছে বা তার পিছনে চড় লেগেছে, সন্দেহ হওয়া মাত্রই লন্ডনের জনস্রোতে সে মিশে যাবে। তারপর তাকে খুঁজে বার করার মতো বান্দা তোমাদের স্কটল্যান্ড ইয়ার্ডে নেই। আমার কথায় আঘাত পেও না, চতুর লোকটার সম্পর্কে সঠিক ধারণাটা দেবার জন্য এভাবে কথাটা বলতে হলো। তবে তোমাদের আমি জানাবো, আমার নিজস্ব ব্যবস্থা বানচাল না করে যতটুকু জানানো যায় সেটুকু জানাবো নিশ্চয়ই। 2 ডিটেকটিভের চোখে মুখে অসহিষ্ণুতা যেন ফেটে পড়ছিল। চোখে দপদপ করছে কৌতুক আর ক্ষোভের ঝিলিক। হোমসের বক্তব্যে তারা মোটেই খুশি বলে মনে হলো না, কিন্তু কারোর কিছু বলবার আগেই ঘটনার মোড় ঘুরল আশ্চর্য রকমভাবে। দরজায় টোকা পড়ল এবং পর মুহূর্তে আবির্ভূত হলো হাফ হাতে চেহারার উইগিন্স। গাড়ি নিয়ে এসেছি স্যার। কথাটা শুনেই কেমন তৎপর হয়ে উঠল হোমস। ড্রয়ার টেনে একজোড়া হাতকড়া বার করতে করতে বলল, বেশ করেছিস। স্কটল্যান্ড ইয়ার্ডে তোমরা এই জিনিস চালু করতে পারো না? কি সুন্দর স্প্রিংয়ের কাজ দেখো তো, চোখের পলকে আটকে যায়। উইগিন্স, পাঠিয়ে দে। বাক্স প্যাট্রাগুলো কোচোয়ানকে একটু ধরতে বল। ঘরের কোণে একটা পোর্টম্যান্টো ব্যাগ বসানো ছিল। হোমস উঠে গিয়ে সেটাকে ঘরের মাঝখানে নিয়ে এসে স্ট্যাপ খুলতে লাগলো। এমন সময় কোচোয়ান এসে দরজায় দাঁড়ালো। হোমসের কাণ্ড কারখানা আমি অবাক হয়ে দেখছিলাম। কোথায় যাওয়ার মতলব করেছে বুঝতে পারছি না। আগে থেকে কিছু বলেও নি। এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না।
মেঝেতে হাঁটু গেড়ে বসে স্ট্যাপ টানাটানি করতে করতে হোমস বলে উঠল, ও হে, এগিয়ে এসে একটু হাত লাগাও। এগিয়ে এসে হাত লাগালো গারোয়ান। ঠিক তখনই কটাং করে একটা ধাতব শব্দ, আর সঙ্গে সঙ্গে এক ঝটকায় উঠে দাঁড়ালো হোমস। উল্লসিত কণ্ঠে বলে উঠল, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি মিস্টার জেফারসন হোপ। অ্যানোক ড্রেবার অ্যান্ড জোসেফ স্ট্যাঞ্জারসনকে ইনি খুন করেছেন। পলকের মধ্যে এমন অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে গেল যে আমাদের বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। হতচকিত গাড়িওয়ালা কবজিতে আটকানো হাতকড়ার দিকে হিংস্র জ্বলন্ত চোখে তাকালো। পর মুহূর্তে একটা চাপা ক্রুদ্ধ গর্জন করে হোমসের হাত ছাড়িয়ে ঝাঁপিয়ে পড়ল জানালার উপর। ঝনঝন শব্দে কাচের টুকরো ঘরময় ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একপাল হাউন্ডের মতো আমরা চারজনে ছুটে গিয়ে তাকে টেনে ধরলাম। দৈত্যের শক্তি যেন লোকটার গায়ে, বারবার ছিটকে ফেলে দিতে লাগলো আমাদের। কাচে কেটে গিয়ে মুখ হাত ফালা ফালা হয়ে গেছে লোকটার, রক্ত ঝরছে দরদর করে, কিন্তু কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। চার চারটে মানুষের হাত ছাড়িয়ে পালাবার চেষ্টার বিরাম নেই। লেস্টেড এক সময় তার গলার তলায় কবজি ঢুকিয়ে চাপ দিয়ে জিভ বের করে দিল। বৃথা চেষ্টা বুঝতে পেরে লোকটাও নিরস্ত হলো। সঙ্গে সঙ্গে তার দুটো পা আর দুটো হাত আচ্ছা করে বেঁধে ফেলা হলো, যাতে আর নড়াচড়া করতে না পারে। লোকটাকে মেঝেতে শুইয়ে রেখে যখন উঠে দাঁড়ালাম, তখন আমরা চারজনেই হাঁপাচ্ছি রীতিমতো, মুখ ঠোঁট শুকিয়ে কাঠ। হোমস চেয়ারে বসতে বসতে বলল, ওর নিজের গাড়িতেই ওকে স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যাবে। বলুন এবারে এই রহস্য, উপাখ্যানের কে কি জানতে চান? খোলাখুলি বলতে আর কোনো বাধা নেই।